প্রথম প্রশ্ন, আয়নিক যৌগ জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবহন করে। এটা আমরা এর আগে একটু পড়িয়েছিলাম, আজকে আবার পড়াবো। আমরা জানি আয়নিক যৌগ কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না, কারণ কঠিন অবস্থায় আয়নিক যৌগের ধনাত্মক প্রান্তের সাথে আয়নিক যৌগের অন্য অণুর ঋণাত্মক প্রান্তের একটি পূর্ণ স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল দ্বারা সংযুক্ত হয়ে একটা ক্লাস বা ল্যাটিস বা দানাদার কাঠামো গঠন করা অবস্থায় থাকে। তাই আয়নিক যৌগ কঠিন অবস্থায় কোনো ধনাত্মক ঋণাত্মক চার্জ ভেঙে ধনাত্মক ঋণাত্মক চার্জ প্রদর্শন করতে পারে না। তাই আয়নিক যৌগ কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না। আমরা উদাহরণ দেই, ধরো সোডিয়াম ক্লোরাইড, এটা একটা আয়নিক যৌগ। এরকম আকর্ষণ থাকে কঠিন অবস্থায়। এই প্রশ্ন আছে, যেহেতু কঠিন অবস্থায় অনেকগুলো অণু একসঙ্গে যুক্ত হয়ে একটা ক্লাস বা ল্যাটিস বা দানাদার কাঠামো অবস্থায় থাকে, তাই বিদ্যুৎ পরিবহনের মতো ধনাত্মক ঋণাত্মক আধান আয়নিক যৌগ কঠিন অবস্থায় প্রদর্শন করতে পারে না। এরপরে ইংরেজি যে ক্রিস্টাল, দানাদার ক্রিস্টাল জাতীয় পাওয়া যায় কিছু, কি বলা যায়, গিফট সামগ্রী পাওয়া যায়, দেখবা যে কাঁচের মতো দেখতে কিন্তু ভিতরে জ্বলতেছে। ক্রিস্টাল বা দানাদার আয়নিক যৌগ দিয়ে বানানো যায়। ক্লাসকে ইংলিশে বলা হয় ক্রিস্টাল। ক্রিস্টাল বা ক্লাস বা দানাদার বা ল্যাটিস কাঠামো গঠন করে। যেহেতু অনেকগুলা একসঙ্গে যুক্ত শক্তিশালী বন্ধনে যুক্ত থেকে অনেকগুলো গৌণ স্থিতি আকর্ষণ বল, তাই আয়নিক যৌগ কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করার মতো ধনাত্মক ঋণাত্মক চার্জ শো বা প্রদর্শন করতে পারে না। কিন্তু তরল বিগলিত অবস্থায় আয়নিক যৌগের এই গৌণ স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলগুলো বিচ্ছিন্ন হয়ে যায়। তরল বা বিগলিত বা দ্রবীভূত অবস্থায় আয়নিক যৌগ ধনাত্মক ঋণাত্মক চার্জ প্রদর্শন করতে পারে। যদি একটি পাত্রে অ্যানোড ক্যাথোড নেওয়া হয় আর আয়নিক যৌগের তরল দ্রবণ বা লিকুইড বা দ্রবীভূত অবস্থায় পানির সাথে মিশিয়ে যদি নেওয়া হয়, তাহলে ছবি দিতে হবে ঠিক মতো। এভাবে যদি আয়নিক যৌগ নেওয়া হয়, তা আয়নিক যৌগ তো তরল বা বিগলিত ও দ্রবীভূত অবস্থায় ধনাত্মক ঋণাত্মক চার্জ প্রদর্শন করে। ধনাত্মক চার্জ গুলো ক্যাটায়ন আর ঋণাত্মক চার্জ গুলো অ্যানায়ন। ক্যাটায়ন ক্যাথোডে গিয়ে ইলেকট্রন গ্রহণ করে বিজারণ ঘটায়, অ্যানোডে গিয়ে ইলেকট্রন বর্জন করে জারণ ঘটায়।
এই জারণের দানকৃত ইলেকট্রন অ্যানোড থেকে তড়িৎ পরিবাহী তার দ্বারা ক্যাথোডের দিকে সঞ্চারিত হয়, ফলে বিদ্যুৎ পরিবহন সংঘটিত হয় বা বিদ্যুৎ পরিবহন শুরু হয়। এভাবে মূলত আয়নিক যৌগ তরল বা বিগলিত বা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে। তবে যদি অষ্টম অধ্যায়ে এই প্রশ্নটা আবার আছে, তখন যদি দ্রবণের কথা বলা হয় তখন পানির কথাটা তোমাদের চিন্তা করতে হবে। যদি আয়নিক যৌগের নাম বলে দেয়, বললো যে সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ, তার মানে সোডিয়াম ক্লোরাইড পানি আছে, সেক্ষেত্রে ক্যাটায়ন দুটো অ্যানায়ন দুটো, তখন সক্রিয়তা সিরিজ নিয়ম অনুযায়ী ক্যাটায়ন ক্যাথোডে যাবে, অ্যানায়ন অ্যানোডে যাবে। সক্রিয়তা সিরিজের ব্যাপারটা আমরা অষ্টম অধ্যায়ে আলোচনা করব। আর যদি বিগলিত দ্রবণ হয় বা তরল, যেখানে কোনো পানি নাই, পদার্থটাকে তরল বানানো হয়েছে, বিগলিত করা হয়েছে, তাহলে ক্যাটায়ন ক্যাথোডে যাবে, অ্যানায়ন অ্যানোডে যাবে। এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। আমাদের পরীক্ষায় আসে সোডিয়াম ক্লোরাইড বা ক্যালসিয়াম ক্লোরাইড দ্রবণ বা ক্যালসিয়াম ক্লোরাইডের তরল, এই কথাটা দেখে তো বুঝতে হবে ক্যাথোডে কে যাবে, অ্যানোডে কে যাবে, কে জারণ ঘটাবে, কে বিজারণ ঘটাবে, এই বিক্রিয়াগুলো দিয়ে দিতে হবে। পরে আসলে তো এরকম হবে, আসো তো পরে। তোমার যদি আয়নিক যৌগ উল্লেখ করে দেওয়া থাকে, আয়নিক যৌগ উল্লেখ করে দেওয়া থাকে, সেক্ষেত্রে ক্যাটায়ন ক্যাথোডে যাবে, যে ক্যাটায়নটা বলবে সেই ক্যাটায়নে বিক্রিয়া দিতে হবে। আমরা তো এই প্রশ্নের মধ্যে কোনো আয়নিক যৌগ বলি নাই। যদি আয়নিক যৌগ উল্লেখ করা থাকে যে সোডিয়াম ক্লোরাইড বা ক্যালসিয়াম ক্লোরাইড, সেক্ষেত্রে ক্যাটায়ন ক্যাথোডে যাবে, অ্যানায়ন অ্যানোডে যাবে। কখন? যখন তরল থাকবে অথবা বিগলিত থাকবে, বিগলিত দ্রবণ মানে এর মধ্যে পানি নাই, সোডিয়াম ক্লোরাইডকে গলানো হয়েছে এরকম, এটাকে বলা হয় তরল, লিকুইড। সেই ক্ষেত্রে সোডিয়াম ক্যাটায়ন ক্যাথোডে যাবে, ক্লোরিন অ্যানায়ন অ্যানোডে যাবে, সেটা যে পদার্থই হোক। যদি বলা হয় ম্যাগনেসিয়াম ক্লোরাইডের তরল, ম্যাগনেসিয়াম ক্যাটায়ন ক্যাথোডে যাবে, ক্লোরিন অ্যানায়ন অ্যানোডে যাবে। জারণ বিজারণ ঘটাবে, বিক্রিয়া দিতে হবে। আর শেষে ফিনিশিংটা আনতে হবে, জারণের দানকৃত ইলেকট্রন অ্যানোড থেকে তড়িৎ পরিবাহী তার দ্বারা ক্যাথোডের দিকে প্রবাহিত হয়, তড়িৎ চলাচল শুরু হয়ে যায়। এই কথাগুলো লিখতে হবে। আর যদি দ্রবণ বলা থাকে, দ্রবণ লিকুইড না, দ্রবণ বলতে পানির সাথে মিশানো হয়েছে, সেই ক্ষেত্রে দ্রবণ যদি বলা থাকে সেক্ষেত্রে খুব সিরিয়াস থাকতে হবে। দ্রবণের মধ্যে পানির মধ্যে, পানি তো H প্লাস OH মাইনাস আছে না, পানির H প্লাস ক্যাটায়ন, OH মাইনাস অ্যানায়ন। এখন বলা হলো সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ, তখন ক্যাথোডে কে যাবে? তখন দেখতে হবে দুটো ক্যাটায়নের মধ্যে সক্রিয়তা সিরিজ যে আছে সেই সিরিজের নিচে কে আছে, সে ক্যাথোডে যাবে। দুটো অ্যানায়নের মধ্যে কোন অ্যানায়নটি সক্রিয়তা সিরিজের নিচে আছে, সেটা অ্যানোডে যাবে। সেইটা চিন্তা করে তোমাকে লিখতে হবে। প্রশ্ন পড়ে দেখতে হবে সেটা কি দ্রবণ না তরল না বিগলিত, এই কথাগুলো দেখে বুঝতে হবে। আমরা বুঝতে পারলাম যদি এই প্রশ্নটা আসে সেক্ষেত্রে তোমাকে একটা উদাহরণ দিয়ে দেখাইতে হবে। কঠিন অবস্থায় যে বিদ্যুৎ পরিবহন করে না তার এরকম একটা ছবি দিতে হবে। আর তরল বিগলিত বা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে সেক্ষেত্রে একটা ছবি দিতে হবে, আর বর্ণনাগুলা লিখতে হবে। আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো তোমাদের লিখতে হবে গুছিয়ে। আর যদি মৌল যৌগ বলে দেয় কোন যৌগ, তার অ্যানোডে বিক্রিয়া ক্যাথোডে বিক্রিয়া সেটা দিতে হবে। খুব মোস্ট ইম্পর্টেন্ট, তাই আমরা প্রশ্নটা বললাম। আমরা আজকে অধ্যায়টা শেষ করে দিব। আমাদের একটা প্রশ্ন পরীক্ষা এসেছিল, ম্যাগনেসিয়াম ক্লোরাইড পানিতে দ্রবীভূত হয় কিন্তু কার্বন টেট্রাক্লোরাইড পানিতে দ্রবীভূত হয় না। এই প্রশ্নটা এর আগে আমরা একটু পড়াইছি, হয়তো বা এরকম না হলে পড়াইছি। আমরা এটা পরীক্ষা এসেছিল, হয়তো বা গতবারে মনে এসেছিল নাকি তার আগেবার এসেছিল। ম্যাগনেসিয়াম ক্লোরাইড বা ক্যালসিয়াম ক্লোরাইড এরকম ছিল। ম্যাগনেসিয়াম ক্লোরাইড পানিতে দ্রবীভূত হয় কিন্তু কার্বন টেট্রাক্লোরাইড পানিতে দ্রবীভূত হয় না। প্রশ্নটা দেখিয়ে দিচ্ছে। এখানে ম্যাগনেসিয়াম ক্লোরাইডের পরিবর্তে ক্যালসিয়াম ক্লোরাইড হতে পারে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড হতে পারে, আবার এখানে কার্বন টেট্রাক্লোরাইডের পরিবর্তে মিথেন হতে পারে, তারপরে বেনজিন হতে পারে,
এরকম প্রশ্ন আমাদের পরীক্ষায় এসেছে, এসএসসি পরীক্ষায় বোর্ডের প্রশ্নগুলো খুললে তোমরা পাবা। তাহলে প্রথমে বলতে হবে ম্যাগনেসিয়াম ক্লোরাইড আয়নিক যৌগ, কারণ ম্যাগনেসিয়াম ধাতু, ক্লোরিন অধাতু। ধাতু অধাতুর মধ্যে যে বন্ধনটা তৈরি হয় সেটা আয়নিক বন্ধন। এ কারণে ম্যাগনেসিয়াম ক্লোরাইড একটা আয়নিক যৌগ। আয়নিক যৌগ বিদ্যুৎ পরিবহন করে, আমরা জানি আয়নিক যৌগ বিদ্যুৎ পরিবহন করে, তবে কঠিন অবস্থায় না। তো পানি আয়নিক যৌগ এখন কি আসলো আবার একজনকে আসতেছে। ম্যাগনেসিয়াম ক্লোরাইড বা যে কোনো আয়নিক যৌগ, এটা পানিতে, অধিকাংশ আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হয়। এখানে একটা কথা বলা হচ্ছে অধিকাংশ আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হয়। অধিকাংশ, সবগুলাই না। কিছু কিছু আয়নিক যৌগ আছে পানিতে দ্রবীভূত করতে হলে তাপ দিতে হয়। ম্যাগনেসিয়াম ক্লোরাইড একটা আয়নিক যৌগ, এটার মধ্যে ধনাত্মক ঋণাত্মক চার্জ আছে। অপরদিকে পানি সমযোজী যৌগ হলেও পানির মধ্যে অধিক তড়িৎ ঋণাত্মক মৌল অক্সিজেন থাকার কারণে পানিতে আংশিক ধনাত্মক আংশিক ঋণাত্মক চার্জ সৃষ্টি হয়। এইটুকু কথা বলাতে আমাদের এই দুইটা লাইন দিতে হবে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম 2+, আর ক্লোরিন হচ্ছে মাইনাস। এই দুটো লাইন দিতে হবে, ব্র্যাকেট দিলেও ব্র্যাকেট না দিলেও কোনো সমস্যা নাই। তাহলে আমরা দেখালে যে ম্যাগনেসিয়াম ক্লোরাইডের মধ্যে এরকম ধনাত্মক ঋণাত্মক চার্জ আছে। এরপর পানি, পানির সমযোজী তোমরা জানো, অধিক তড়িৎ ঋণাত্মক মৌল থাকার কারণে ডেল্টা মাইনাস, 2 ডেল্টা মাইনাসও দিতে পারবা, কারণ এটা দ্বিমেরু বা ডাইপোল যৌগ, আমরা গতদিন এগুলো পড়াইছি। এরকমও দিতে পারবা, আংশিক ধনাত্মক আংশিক ঋণাত্মক চার্জ আছে। এরপর বলতে হবে ম্যাগনেসিয়াম ক্লোরাইডকে যখন পানির মধ্যে দেওয়া হয় তখন ম্যাগনেসিয়াম ক্লোরাইডের ধনাত্মক ম্যাগনেসিয়ামকে পানির আংশিক ঋণাত্মক অক্সিজেন আকর্ষণ করে এবং ম্যাগনেসিয়াম ক্লোরাইডের ঋণাত্মক ক্লোরিনকে পানির আংশিক ধনাত্মক হাইড্রোজেন আকর্ষণ করে। এই আকর্ষণ যত তীব্র হবে, যত প্রবল হবে, ম্যাগনেসিয়াম ক্লোরাইডের নিজস্ব যে বন্ধন সেটা ততই দুর্বল হয়ে যায়। এক সময় ম্যাগনেসিয়াম ক্লোরাইড পানিতে দ্রবীভূত হয়। এই কথাটা বলার পর ছবি দিতে হবে, ম্যাগনেসিয়াম 2+, ক্লোরিন মাইনাস। ম্যাগনেসিয়ামকে ঘিরে ধরবে কে? অক্সিজেন ঘিরে ধরবে। একটা দুটো অন্য, একটা ম্যাগনেসিয়ামকে অক্সিজেনের অনেকগুলো অক্সিজেন ঘিরে ধরবে। ক্লোরিনকে পানির আংশিক ধনাত্মক হাইড্রোজেন ঘিরে ধরবে। এই মাইনাস আর এই প্লাস, এই মাইনাস আর এই প্লাস আকর্ষণ সৃষ্টি হবে। এই প্লাস আর এই মাইনাস, এই প্লাস এই মাইনাস আকর্ষণ সৃষ্টি হবে। এই আকর্ষণ যত তীব্র হবে, যত প্রবল হবে, ম্যাগনেসিয়াম ক্লোরিনের যে এই আকর্ষণটা, যেটা মুখ্য স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল, সেটা ততই দুর্বল হয়ে যাবে। এক সময় ম্যাগনেসিয়াম ক্লোরাইড ভেঙে যাবে, ম্যাগনেসিয়াম আলাদা হয়ে যাবে, ক্লোরিন আলাদা হয়ে যাবে এবং পানিতে দ্রবীভূত হবে। এই কথাটা বলার পর বলতে হবে কার্বন টেট্রাক্লোরাইড সমযোজী যৌগ, এদের মধ্যে কোনো ধনাত্মক ঋণাত্মক চার্জ নাই। তাই কার্বন টেট্রাক্লোরাইডকে পানিতে দেওয়া হলে পানির আংশিক ধনাত্মক আংশিক ঋণাত্মক চার্জের সাথে
কার্বন টেট্রাক্লোরাইডের কোনো আকর্ষণ সৃষ্টি হয় না, তাই কার্বন টেট্রাক্লোরাইড পানিতে দ্রবীভূত হয় না। এই কথাটা নিচে লিখতে হবে। এই হচ্ছে আমাদের 4 মার্কের প্রশ্ন। এখন কার্বন টেট্রাক্লোরাইডের পরিবর্তে যদি থাকে বেনজিন, একই কথা বলতে হবে। মিথেন, একই কথা বলতে হবে। এখানে ম্যাগনেসিয়াম ক্লোরাইডের পরিবর্তে যদি ক্যালসিয়াম ক্লোরাইড থাকে, সোডিয়াম ক্লোরাইড থাকে বা অন্যান্য আয়নিক যৌগ থাকে, একইভাবে বর্ণনা দিতে হবে। এখন প্রশ্ন করো, কারো প্রশ্ন থাকে বলো। কার্বন টেট্রাক্লোরাইড সমযোজী যৌগ, এদের মধ্যে কোনো ধনাত্মক ঋণাত্মক চার্জ নাই, তাই কার্বন টেট্রাক্লোরাইডকে পানির মধ্যে দেওয়া হলে পানির আংশিক ধনাত্মক আংশিক ঋণাত্মক চার্জের সাথে কার্বন টেট্রাক্লোরাইডের কোনো আকর্ষণ সৃষ্টি হয় না, তাই কার্বন টেট্রাক্লোরাইড পানিতে দ্রবীভূত হয় না। এইভাবে একটা প্যারায় লিখতে হবে। বলো। ও, এখানে একটা নসীন জামান প্রশ্ন করছো না? ভালো করেছো। এখানে একটা প্রশ্ন আছে, এটা বলতেছো ক্লোরিন আর কার্বন। আমরা পোলিং এর মতবাদটা যেহেতু আমরা মাধ্যমিক লেভেলে পড়াচ্ছি না, এই কারণে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড হতো তাহলে ভিন্ন কথা ছিল। হাইড্রোক্লোরিক অ্যাসিড পোলিং এর মতবাদ আছে একটা, যে দুটা মৌল তড়িৎ ঋণাত্মকের পার্থক্য থাকতে হবে। যদি ওই পার্থক্য থাকে পার্থক্য থাকতে হবে 1 পয়েন্ট কত, দেখে আমি দেখে বলতেছি। পার্থক্য থাকতে হবে 1 পয়েন্ট, আচ্ছা 1.7 থাকতে হবে তড়িৎ ঋণাত্মকতা পার্থক্য। কার্বনের আর ক্লোরিনের মধ্যে তড়িৎ ঋণাত্মক পার্থক্য 1.7 হয়তো বা না। ঠিক আছে, এই কারণে এই ঘটনাটা ঘটে। এটা পোলিং এর মতবাদ উচ্চ মাধ্যমিকে আছে, যেটা আমরা মাধ্যমিকে বলতে চাচ্ছি না। কথা বোঝা গেছে? যে এই যে হাইড্রোজেন আর ক্লোরিন, এটার মধ্যে তড়িৎ ঋণাত্মকতা পার্থক্য 1.7 এর চেয়ে বেশি, এরকম একটা ব্যাপার আলোচনা আছে উচ্চ মাধ্যমিকে, সেটা আমরা এখন বলতেছি না। তাহলে আমরা ব্যাপারটা বুঝতে পারলাম। এরপরে প্রশ্ন আমরা চলে যাই। ওটা উচ্চ মাধ্যমিক আলোচনা, তারপর আমরা যত প্রশ্ন করলে একটু বলে দিই। এই যে পানি ঘিরে ধরছে ম্যাগনেসিয়াম ক্লোরাইডকে, পানিরও একটা শক্তি আছে, আবার ম্যাগনেসিয়াম ক্লোরাইডেরও একটা শক্তি আছে। ম্যাগনেসিয়াম ক্লোরাইডের যে শক্তিটা, এটাকে মুখ্য স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল বলে। এটাকে লেটিস শক্তিও বলা হয়, লেটিস এনথালপিও বলা হয়। উচ্চ মাধ্যমিক আলোচনা। এই লেটিস এনথালপি যদি বেশি হয় আর পানির শক্তি যদি কম হয়, তাহলে পানি তো ওকে ভাঙতে পারবে না। এটা নির্ভর করবে পানি যে টানতেছে পানি, সেটা বলে হাইড্রেশন এনথালপি বা হাইড্রেশন শক্তি। হাইড্রেশন শক্তি যদি বেশি হয়, লেটিস এনথালপি যদি কম হয়, তাহলে পানিকে ভেঙে ফেলবে। আর যদি লেটিস এনথালপি বেশি হয় আর পানির যে শক্তি, হাইড্রেশন শক্তি, সেটা যদি কম হয়, তাহলে পানি ভাঙতে পারবে না। কিছু কিছু আয়নিক যৌগ আছে, তারা অনেকগুলো অণু একসাথে যুক্ত হয়ে এত শক্ত কাঠামো তৈরি করে, লেটিস শক্তি এতই বেশি হয় যে পানির মধ্যে দিলে পানি ওই লেটিস শক্তিকে ভাঙতে পারে না। পানির যে শক্তি, হাইড্রেশন শক্তি, সেটা কম, সে ভাঙতে পারে না, তখন আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হয় না। এরকম ক্ষেত্রে করা হয় কি, তখন পানির মধ্যে তাপ দেওয়া হয়, পানিকে এক্সট্রা শক্তি দেওয়া হয়। যখন পানিতে আলাদা তাপ দেওয়া হয়, তখন লেটিস শক্তিগুলো দুর্বল হয়ে যায়, তখন আবার পানিতে দ্রবীভূত হয়। এটা নির্ভর করবে লেটিস শক্তি কার কত বেশি, তার উপর নির্ভর করবে। এই ব্যাপারটা আমাদের আলোচনা নাই, তারপর আমরা একটু হালকা ইঙ্গিত দিলাম। ওকে, আজকে আমরা অধ্যায়টা শেষ করে দেব। মোটামুটি ম্যাক্সিমাম জিনিস আমরা পড়িয়ে ফেলছি। আমরা একটা প্রশ্ন পড়িয়েছি, আবার একটু পড়াচ্ছি, এটা খুব ইম্পর্টেন্ট, তাই আমরা পড়াচ্ছি। কার্বন ডাইঅক্সাইড গ্যাসীয়, সিলিকন ডাইঅক্সাইড কঠিন পদার্থ, অথবা কার্বন ডাইঅক্সাইড উচ্চ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিশিষ্ট, না কার্বন ডাইঅক্সাইড গ্যাসীয় আর সিলিকন ডাইঅক্সাইড উচ্চ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিশিষ্ট কঠিন পদার্থ। এরকম প্রশ্নটা এটাও পরীক্ষা অনেকবার এসেছে, তাই আমরা এই কথাটা বলতেছি। এর আগে একদিন পড়াইছি। কার্বন ডাইঅক্সাইড গ্যাসীয়,
কারণ কার্বন ডাই অক্সাইড একটা বিশুদ্ধ সমযোজী যৌগ, এদের মধ্যে কোনো ধনাত্মক ঋণাত্মক চার্জ নাই, এরা একক অণু হিসেবে প্রকৃতিতে থাকে। কার্বন ডাই অক্সাইড একটা অণু আর আরেকটা অণু কাছাকাছি আসলে যেহেতু ধনাত্মক ঋণাত্মক চার্জ নাই, কোনো আকর্ষণ করে না। প্রকৃতিতে এরা একক অণু হিসেবে গ্যাসীয় পদার্থ হিসেবে প্রকৃতিতে বিরাজমান। এই কারণে কার্বন ডাই অক্সাইড গ্যাসীয়। একক অণু কথা বলতে হবে যে একাই একাই থাকে, একটা অণুর সাথে আরেকটা অণুর কোনো ইন্টারমলিকুলার ফোর্স বলা হয়, ইন্টারমলিকুলার আকর্ষণ, আন্তঃআণবিক আকর্ষণ নাই, একদম নেই। তাই এরা স্বাধীনভাবে বিচরণ করে। অপরদিকে সিলিকন ডাই অক্সাইড কিন্তু এটাও সমযোজী, কিন্তু এদের মধ্যে তড়িৎ ঋণাত্মকতা পার্থক্য আছে সিলিকন অক্সিজেনের মধ্যে। এই কারণে আংশিক ধনাত্মক আংশিক ঋণাত্মক চার্জ আছে। একটা সিলিকন ডাই অক্সাইডের ধনাত্মক প্রান্তের সাথে আরেকটা সিলিকন ডাই অক্সাইডের ঋণাত্মক প্রান্তে আকর্ষণ সৃষ্টি হয়। অনেকগুলো সিলিকন ডাই অক্সাইড একসঙ্গে যুক্ত হয়ে বড় ধরনের একটা দৈত্যকার অণু সৃষ্টি করে, বড় ধরনের একটা নেটওয়ার্ক সৃষ্টি করে, বড় ধরনের একটা পলিমার সৃষ্টি করে। পলিমার সম্বন্ধে তোমরা 11 অধ্যায়ে কার্বনের অনেকগুলো পলিমার যৌগ আছে। সিলিকনও আংশিক পলিমার যৌগ প্রদর্শন করতে পারে, তা এরকম বড় ধরনের পলিমার সৃষ্টি করে। এই কারণে সিলিকন ডাই অক্সাইড উচ্চ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিশিষ্ট কঠিন পদার্থ হয়, আর কার্বন ডাই অক্সাইড গ্যাসীয় পদার্থ। এর জন্য একটা পলিমারের যে নেটওয়ার্কটা, কে বলতে, আমি বলছি যে আমার পড়াটা শেষ করার পর আমি তোমাদের বলবো, আমরা নেটওয়ার্কটা দেখাই, তারপর বলবো, প্রশ্ন করতে করবা। তাহলে কার্বন ডাই অক্সাইড একক অণু হিসেবে থাকে, 1 ইউনিট, একা একাই থাকে। কারণটা কি? কার্বন ডাই অক্সাইড বিশুদ্ধ সমযোজী যৌগ, এদের মধ্যে কোনো ধনাত্মক ঋণাত্মক চার্জ নাই। একটা কার্বন ডাই অক্সাইড আর আরেকটা কার্বন ডাই অক্সাইড কাছাকাছি আসলে কোনো আকর্ষণ বল অনুভব করে না, আন্তঃআণবিক বল নেই বললেই চলে। এই কারণে কার্বন ডাই অক্সাইড প্রকৃতিতে স্বাধীনভাবে বিচরণ করে, গ্যাসীয় পদার্থ হিসেবে বিচরণ করে। অপরদিকে সিলিকন ডাই অক্সাইড উচ্চ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিশিষ্ট কঠিন পদার্থ, কারণ সিলিকন অক্সিজেনের মধ্যে তড়িৎ ঋণাত্মকতা পার্থক্য আছে। একটা সিলিকন ডাই অক্সাইডের ধনাত্মক সিলিকনের সাথে আরেকটা সিলিকন ডাই অক্সাইডের ঋণাত্মক অক্সিজেন আকর্ষণ সৃষ্টি হয়, এবং অনেকগুলো সিলিকন ডাই অক্সাইড একসঙ্গে যুক্ত হয়ে বড় ধরনের একটা পলিমার, বড় ধরনের একটা নেটওয়ার্ক, বড় ধরনের একটা দৈত্যকার অণু সৃষ্টি করে। বড় অনেকগুলো অণু একসঙ্গে যুক্ত হয়ে যেহেতু বড় ধরনের একটা কাঠামো তৈরি করে, এজন্য সিলিকন ডাই অক্সাইডের উচ্চ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিশিষ্ট কঠিন পদার্থ হয়। আমরা সিলিকন ডাই অক্সাইডের ওই নেটওয়ার্কটা দিচ্ছি, এ আছে সিলিকন, অক্সিজেন, সিলিকন, অক্সিজেন, সিলিকন, অক্সিজেন, এরকম চলবেই। এরকম আরো বড় করা যাবে, আমরা দেখালাম একটা নেটওয়ার্কটা সিস্টেমটা কেমন। অনেকগুলো সিলিকন ডাই অক্সাইড একসঙ্গে যুক্ত হয়ে বড় একটা পলিমারের মতো তৈরি করছে। পলিমার তোমরা দেখছো 11 অধ্যায়ে, অনেকগুলো একটা পর একটা যুক্ত হয়ে বড় একটা বড় অণু তৈরি করে। সিলিকন ডাই অক্সাইড ঠিক এরকম ঘটনা, এখানে অনেকগুলো অণু একসঙ্গে যুক্ত হয়ে একটা বড় অণু তৈরি করেছে। এটাও একটা অণু, অনেকগুলো অণু একসঙ্গে যুক্ত একটা বড় অণু, এটা পলিমারের মতো আর কি। এটা হচ্ছে সিলিকন ডাই অক্সাইড, এটা উচ্চ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিশিষ্ট হয়, আর অনেকগুলো অণু একসঙ্গে যুক্ত আছে, এদিকে ভাঙতে হলে অনেক শক্তির প্রয়োজন হয়। এই কারণে এটা উচ্চ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিশিষ্ট কঠিন পদার্থ হয়ে থাকে। ওকে, কে প্রশ্ন করতে চাইলে প্রশ্ন করো। আংশিক ধনাত্মক আংশিক ঋণাত্মক দেখাইলাম না, এই কারণে ভালো কথা প্রশ্ন করেছো। এটা পলিমার তৈরি করে, যদিও তড়িৎ ঋণাত্মকতা পার্থক্য আছে। আমরা যখন ধনাত্মক ঋণাত্মক যেমন এর আগে দেখাইছিলাম, ঠিক আছে, কিন্তু এটা পলিমার তৈরি করে, একটা নেটওয়ার্ক তৈরি করে। মূল কারণ কিন্তু ওটাই, কিন্তু ধনাত্মক ঋণাত্মক চার্জ শো করে না, এটা পলিমার তৈরি করে, অনেকগুলো অণু একসঙ্গে যুক্ত হয়ে একটা বড় অণু তৈরি করে। আর যেটা হাইড্রোজেন আংশিক ধনাত্মক আংশিক ঋণাত্মক চার্জে বন্ধন আবদ্ধ হয়, সেটা দুর্বল বন্ধন থাকে, সেগুলো অনেকগুলো অণু মিলে একটা অণু হয় না, অনেকগুলো অণু একসাথে যুক্ত থাকে, অনেকগুলো অণু। আর এখানে অনেকগুলো অণু না, অনেকগুলো অণু মিলে একটা অণু হয়, এটা পলিমারের মতো। অনেকগুলো ইথিন মিলে পলিথিন হয় না, এখন 1 মাইল যদি একটা পলিথিন তৈরি করো তাও একটাই অণু, ওইরকম ঘটনা এখানে।
ও এই যে হাতগুলো ফাঁকা আছে, চলতে আছে। তুমি বলতেছো যে হাত ফাঁকার কথা বলতেছো, হাত ফাঁকা আছে তো? ও হ্যাঁ, তুমি ভালো কথা বলছো যে কার্বন সিলিকন, কার্বন তো উচ্চ মাত্রায় পলিমার তৈরি করে কার্বনের যৌগগুলো, আর সিলিকনও করে স্বল্প মাত্রায়। আর যাদের বহিস্থ কক্ষপথে 4টা ইলেকট্রন আছে, 4টা ইলেকট্রন, যাদের যোজনী বহিস্থ কক্ষপথে 4টা ইলেকট্রন, সরি, যারা যোজনী 4 প্রদর্শন করে, 4, তাদের ক্ষেত্রে ঘটনাটা এরকম হয়, তাদের ইলেকট্রন গ্রহণ বর্জন শেয়ার দুটার কিন্তু মাঝামাঝি অবস্থায় আছে। ধরো 4টা ইলেকট্রন, তাহলে সে 4টা বর্জনও করবে না, তাহলে শেয়ার ছাড়া উপায় নাই। যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিডও শেয়ার হয়, কিন্তু কার্বন কিন্তু শেয়ারই করতে হবে। হাইড্রোক্লোরিক অ্যাসিড ধরো যে শেয়ার হয় বা ক্লোরিন গিয়ে আয়নিক যৌগ করতে পারে, কিন্তু কার্বন এমন একটা ব্যাপার, তার যোজনী 4। আমি তোমাকে বলি, ধরো যে যার যোজনী 2 সে যতখানি স্থিতিশীল, যার যোজনী 3 তা সে বেশি স্থিতিশীল, আর যার যোজনী 4 সে আরো বেশি স্থিতিশীল। আলোচনা আছে উপরে ক্লাসে, আমি তোমাকে উদাহরণ দিই। সাইকেল দাঁড় করে রাখবা, দাঁড়াবে না। একটা টেম্পু 3 চাকার, ছেড়ে দিবা দাঁড়িয়ে থাকবে। একটা 4 চাকার গাড়ি, ছেড়ে দিবা দাঁড়িয়ে থাকবে। তার মানে কি, যার যোজনী 4 সে বেশি সুস্থিতিশীল। এর যোজনী কার 4, কার্বন প্রথম যোজনী শুরু হয়েছে 4, তার নিচে সিলিকন যোজনী শুরু হয়েছে 4। এরপরে যেগুলো আছে সেগুলো উচ্চ মাত্রায় কঠিন, এরা পলিমার তৈরি করতে পারে না, কারণ প্রকৃতিতে এরা কঠিন হয়ে গেছে। ফলে কার্বন আর সিলিকন এরা দুইজন 4 যোজনী বেশি সুস্থিতিশীল যৌগ তৈরি করতে পারে এবং 4 হাত দিয়ে কাঠামো তৈরি করতে পারে। যেহেতু সুস্থিতিশীল, তাই সহজে এরা পলিমার তৈরি করতে পারে। কথা বোঝা গেছে? যদিও এই ব্যাপারটা মাধ্যমিক লেভেলে নাই, উচ্চ মাধ্যমিক নাই, এগুলো উপরে ক্লাসে আছে আলোচনা, পলিমার নিয়ে স্পেশালি আলোচনা আছে। ওকে, তোমার যদি খুব ভালো বেশি প্রয়োজন হয়, আমার কাছে পলিমারের বই আছে, শুধু পলিমার, বাসায় গিয়ে নিয়ে যেতে পারবা। ওকে, আমরা পরের প্রশ্নে যাই। এটা না, তড়িৎ ঋণাত্মক পার্থক্য সাধারণত 1.7 থাকলে ওই আংশিক ধনাত্মক আংশিক ঋণাত্মক চার্জ প্রদর্শন করে। এটা 1.7। তারপর আমি বলছি মেবি 1.7 হওয়ার কথা, কনফার্মলি বলতেছি না, ওই 1.7 আমি মনে করতেছি। বলো। ও 1 দেখতে হবে। সিলিকনে কত তড়িৎ ঋণাত্মকতা কত? 1.1। আর সিলিকন কত বলছো? 2.4। সিলিকন অক্সিজেন 3.5। আচ্ছা। আর তড়িৎ ঋণাত্মকতা, হ্যাঁ তড়িৎ ঋণাত্মকতা পার্থক্য আছে, কিন্তু 1.7 এর মতো নাই। কিন্তু এটা হচ্ছে পলিমার তৈরি করে, স্থিতিশীল যৌগ তৈরি করতে পারে, 4 যোজনী বিভিন্ন পলিমার। আমি আগেই বললাম যে এরা কিন্তু পলিমার তৈরি করতেছে, ওই ধনাত্মক ঋণাত্মক চার্জের মতো না যে একটা অণু আরেকটা অণুর সাথে অনেকগুলো অণু লাগিয়ে আছে, কিন্তু এখানে অনেকগুলো অণু না, অনেকগুলো অণু মিলে এক বন্ধন তৈরি হয়েছে। ওইটা আগের আর এটা এক না, কিন্তু এটা পলিমার তৈরি করতেছে, এটা নেটওয়ার্ক তৈরি করতেছে, এটা দৈত্যকর বড় অণু তৈরি করতেছে। ওইটার কথা আর এটার কথা এক না, এটা মনে রাখতে হবে। ওকে, আর পরের প্রশ্ন আমরা যাই। আমাদের ম্যাক্সিমাম বড় হয়ে গেছে। সোডিয়াম ক্লোরাইডের ক্লাসের গঠন, এটা আমাদের বইয়ে খুব হালকা আলোচনা আছে, আগের বইয়ে ভালো আলোচনা ছিল। আমরা এই প্রশ্নটা ক্লাস 10 এ পড়াই বইয়ে কেমন আলোচনা আছে আমি বইটা দেখাই তোমাদের, তোমাদের কাছে বই আছে কাছে? বই কত পৃষ্ঠা আছে? বইয়ে ক্লাস গঠন 103 পৃষ্ঠা আছে। যে দুটি দল, প্রতিটি দল দুটি করে বিকার নাও, একটি বিকারে খাদ্য লবণ, অপর বিকারে চিনি নাও। একটা ক্লাসের ছবি দেওয়া আছে, লবণ চিনি ক্লাসের ছবি, কিন্তু গঠনটা আলোচনা নাই। কিন্তু আগের সিলেবাসে ছিল, আগের বইয়ে ছিল, তাই আমরা এটা ক্লাস 10 এ পড়িয়ে দেই। পড়ানোর কারণ হচ্ছে অনেক সময় প্রশ্ন এরকম হয়, হয়তো যে টিচার পড়েছে অনেক অনেক সিনিয়র টিচার, উনি ওনার মাথায় সোডিয়াম ক্লোরাইড ক্লাসে মাথায় আছে, এরকম এ কারণে হয়তো দিয়েও দিতে পারে। বিভিন্ন কারণে আগে খুব ইম্পর্টেন্ট ছিল, তাই আমরা সোডিয়াম ক্লোরাইড ক্লাসের গঠনটা পড়িয়ে দিচ্ছি। উচ্চ মাধ্যমিকে এটা আলোচনা আছে।
সোডিয়াম ক্লোরাইড যে আমরা দানাদার বাসায় খাবার লবণ ব্যবহার করি, এটা দেখলেও বুঝতে পারবে এটা দানাদার। এদের গঠনটা আসলে কেমন হয় তার ছবি আঁকা অনেক কঠিন একটা কাজ। আমি ছবিটা এঁকে তারপরে বর্ণনা দিই। একটা ইউনিটের বর্ণনা দেবো, একটা ইউনিট মানে সোডিয়াম ক্লোরাইড অনেকগুলো ইউনিট একসঙ্গে যুক্ত একটা দানা তৈরি করে। আমরা একটা দানার একটা ইউনিটের বর্ণনা দেবো, আগে ছবিটা আঁকি। ছবি আঁকা অনেক কঠিন ব্যাপার। সোডিয়াম ক্লোরাইডের ক্লাসের গঠন বর্ণনা করা আমি লিখে দিচ্ছি। বইয়ে এটা বইয়ে আছে কিন্তু গঠনটা নাই। এটা প্রশ্ন করলে তোমাদের উপকার হবে যদি আসে। অনেক স্কুল এন্ড কলেজে ক্যান্টনমেন্টে তো দেয়, সিলেবাসের বাইরেও প্রশ্ন দিয়ে দেয়। যদি আমাদের সিলেবাসে আলোচনা আছে কিন্তু গঠনটা দেওয়া নেই। আগে বলে দিলাম 103 পৃষ্ঠা বই আছে সোডিয়াম ক্লোরাইড ক্লাস আর সিরিক ক্লাস। আমরা সোডিয়াম ক্লোরাইড ক্লাসটা পড়াবো। এর আগে পরীক্ষায় খুব আসতো, উচ্চ মাধ্যমিকে খুবই ইম্পর্টেন্ট, উচ্চ মাধ্যমিকে অনেক বেশি পড়ানো হয় এটা। সোডিয়াম ক্লোরাইড ক্লাসের অনেকগুলো চিত্র আছে, আমরা দুটো চিত্র বা একটা চিত্র বর্ণনা দিব। ধরো এটা সোডিয়াম, গোল্ড আছে ক্লোরিন। আমরা